আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষা আসা যোগজীকরণ অধ্যায় থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নটি আসছে হচ্ছে 2024-25 সেশনে। এই সময় আমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। দেখো, এই প্রশ্নে দেখা হচ্ছে আপার লিমিট দিয়ে আছে হচ্ছে -2, লোয়ার লিমিট হচ্ছে -3। x প্লাস মডুলাস অফ x এর মান কত এটা বের করতে বলছে। সো যেটা দিয়ে আছে দেখো সেটা লিখি। আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে -3। x প্লাস মডুলাস অফ x dx, x এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করার মান কোনটা এটা বের করতে বলছে। সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে মডুলাসের সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। দেখো, মডুলাস অফ এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস এক্স। কখন প্লাস এক্স হবে কখন মাইনাস এক্স হবে এটা একটু লিখে দেখো। মডুলাসের ভেতর এক্স এর মান যখন হচ্ছে 0 থেকে ছোট ভালো, তখন হচ্ছে এক্স এর মানটা হবে হচ্ছে, তখন কিন্তু হবে ওই মডুলাস অফ এক্স এর মান তখন হবে হচ্ছে মাইনাস এক্স। আবার যখন হচ্ছে এক্স এর মানটা হবে হচ্ছে 0 থেকে বড়, 0 গ্রেটার দেন এক্স, তখন হচ্ছে মডুলাস অফ এক্স এর মান কিন্তু হবে হচ্ছে প্লাস এক্স। বুঝছো? এখন দেখো এই প্রশ্ন ক্ষেত্রে দেখো ডিরেক্টলি কিন্তু হচ্ছে এক্স এর মান এখানে বলে দেয়নি। কোনখানে বলেছে? আমাদের লিমিট দেখে শনাক্ত করতে হবে। দেখো যে আপার লিমিট এবং লোয়ার লিমিট যেটা দেওয়া আছে, দেখো -2 -3, আপার লিমিট এবং লোয়ার লিমিট দুইটাই কিন্তু নেগেটিভ। সেহেতু মডুলাস অফ এক্স এর পরিবর্তে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এক্স এর মান কিন্তু অবশ্যই মডুলাস অফ এক্স এর মান কিন্তু এই কন্ডিশন থাকবে যে 0 থেকে ছোট, মানে নেগেটিভ মান। এই লিমিটটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু নেগেটিভ, সেহেতু আমরা মডুলাস অফ এক্স এর পরিবর্তে আমরা -x বসিয়ে দেবো। তাহলে দেখো কি হয়, আপার লিমিট হচ্ছে -2, লোয়ার লিমিট হচ্ছে -3, x প্লাস, দেখো মডুলাস অফ x এর পরিবর্তে আমরা -x বসিয়ে দেবো। কেন? আপার লিমিট এবং লোয়ার লিমিট দুইটাই কিন্তু নেগেটিভ মান, সেহেতু এর পরিবর্তে হচ্ছে নেগেটিভ মানটা বসিয়ে -x বসিয়ে দিলাম dx। এবার দেখো কি হয়, এখানে x প্লাস মাইনাসে -x আর এখানে হচ্ছে dx। 1 মানে a প্লাস x আর -x, তাহলে কি হবে? 0 কিন্তু হবে। তাহলে হচ্ছে 0 dx, আপার লিমিট হচ্ছে -2 আর হচ্ছে -3। সো 0 কে যদি x এর সাপেক্ষে তুমি যদি হচ্ছে যোগনীকরণ করো, তাহলে কিন্তু ওইটার রেজাল্ট আসে 0। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে দেখো 0। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। আর কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু অনেক ইজি, বাট এই মডুলাসের যদি কনসেপ্টটা তোমাদের জানা থাকে তাহলে কিন্তু এই প্রশ্নটি খুব সহজে সমাধান করতে পারবে। সো আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো। দেখো, এই প্রশ্নটা 2024-25 সেশনে আসছিল। দেখো এইটার আপার লিমিট হচ্ছে ই স্কয়ার, লোয়ার লিমিট 1, এইটা আমাদের মান বের করতে বলছে। সো দেখো যেটা দিয়েছে সেইটা লিখছি। সো এই ম্যাথের ক্ষেত্রে বা ম্যাক্সিমাম ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমাদের ধরতে হয়। সো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে। তো দেখো কোনটাকে ধরবো, দেখো যেটাকে ধরবো সেইটার অন্তরীকরণ যদি দেয়া থাকে সেটাকে ধরবো। তাহলে দেখো এখানে আছে x, মানে 1/x কে যদি তুমি হচ্ছে মানে x কে যদি ধরে আমাদের তেমন কিছু লাভ হবে না। x এর অন্তরীকরণ কিন্তু 1 + ln x না, বাদ দেখো 1 + ln x কে যদি ধরি, এটা দেখো 1 কে যদি অন্তরীকরণ করি 0 + ln x কে অন্তরীকরণ করলে 1/x, তো 1/x দেয়া আছে, সেহেতু আমরা ধরবো কোনটাকে? আমরা হচ্ছে 1 + ln x কে ধরি 1 প্লাস হচ্ছে 1 + ln x ইকুয়াল হচ্ছে z। তুমি এখানে x চলক বাদে যে কোনো কিছু ধরতে পারো, নরমালি z ধরলাম। এরপর কি করতে হয়? উভয়কে x এর সাপেক্ষে একবারই করে অন্তরীকরণ করতে হয়। x এর সাপেক্ষে 1 কে অন্তরীকরণ করলে 0 প্লাস ln x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 + x, z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dz ডিভাইডেড হচ্ছে dx। 0 প্লাস এইটা মানে হচ্ছে এইটা কিন্তু হবে। এবার একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু 1/x আছে আর এখানে আছে হচ্ছে দেখো dz। আমরা dz কে সবগুলোকে আমরা z চলকের মাধ্যমে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে কি আছে,
ডিজেড এর সাথে কিন্তু 1/x টা গুণ অবস্থায়, সেহেতু তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দেবো 1/x ইন্টু ডিএক্স টা এই পাশে আসবে, ইকুয়াল আমরা কি লিখতে পারবো ডিজেড। এখন যেটা ধরেছি সেটা রিপ্লেস করে দিই, দেখো ইটু আপার লিমিট হচ্ছে ই স্কয়ার, লোয়ার লিমিট হচ্ছে 1, দেখো 1/x dx, এইটা কিন্তু হচ্ছে এইটুকুর পরিবর্তে আমরা কিন্তু হচ্ছে ডিজেড বসাতে পারবো। আর এখানে দেখো 1/ln x কি ধরছি জেড, জেড এর পরে কি আছে স্কয়ার, আর 1/x ইনটু dx এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো dz। এবার আমাদের হচ্ছে z এর সাপেক্ষে 1/z কে আমরা যৌগজীকরণ করব। তাহলে দেখো এখানে লিখি, আমরা যদি হচ্ছে ইন্টিগ্রেশন 1/x² কে যদি হচ্ছে x এর সাপেক্ষে যৌগজীকরণ করি, সেটার রেজাল্টটা হচ্ছে -1/x, বুঝছো? তাহলে এইখানে দেখো না z এর সাপেক্ষে যদি 1/z² কে যদি যৌগজীকরণ করি, তাহলে কিন্তু হবে -1/x, মানে 1/z হবে, যেহেতু z এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে। এবার আমরা হচ্ছে অন্তরীকরণ করছি, তো তাহলে এই লিমিট আর ইন্টিগ্রেশন এখানে থাকবে না, লিমিটটা এই পাশে চলে আসবে। লিমিট আপার লিমিট হচ্ছে ই স্কয়ার, লোয়ার লিমিট হচ্ছে 1। এবার z এর পরিবর্তে এটা বসিয়ে দিয়ে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসাবো। তাহলে দেখো -1/z সমান কি ধরছে ওটা আবার বসিয়ে দিতে হবে, 1 প্লাস হচ্ছে ln x, আপার লিমিট হচ্ছে ইউ স্কয়ার, লোয়ার লিমিট হচ্ছে 0। প্রথমে আমরা আপার লিমিটটা বসে দেখো, এবার একটু মিশিয়ে দে, আপার লিমিট হচ্ছে ই স্কয়ার, একটু আমি এটা উপরে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, নিচে আর জায়গা হচ্ছে না তেমন। তাহলে দেখো আপার লিমিট দেখো x এর পরিবর্তে হচ্ছে ই স্কয়ার বসাবো, তাহলে দেখো 1 ডিভাইডেড এখানে আছে -1 প্লাস ln x এর পরিবর্তে ই স্কয়ার, আপার লিমিট বসালাম। এরপর আছে দেখো হচ্ছে লোয়ার লিমিট যখন বসাবো তখন একটা মাইনাস দিতে হয়, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস এখানে হয়ে যাবে, তাহলে লোয়ার লিমিট যদি বসাই 1/1 প্লাস ln x এর পরিবর্তে 1 বসালাম। এখানে ক্যালকুলেশন করলে আমাদের এবার মানটা চলে আসবে, দেখো নি, দেখো 1 এখানে আছে মাইনাস, দেখো ln ই আছে যে এর মান হচ্ছে 1, আর এই পাওয়ারটা সামনে চলে আসবে, বুঝছো? তাহলে এই পাওয়ারটা হচ্ছে 1 প্লাস এই পাওয়ারটা সামনে চলে আসবে, আর ln ই যে আছে এর মান হচ্ছে 1। এরপরে প্লাস দেখো 1/1 প্লাস এখানে দেখো হচ্ছে ln 1 এর মান হচ্ছে 0, বা এখান থেকে 1 এখানে আসবে হচ্ছে 1 প্লাস 2, তাহলে হচ্ছে 3, যেহেতু মাইনাস আছে তাহলে এখানে হবে -3 প্লাস এখানে কত হবে 1/1, তার মানে 1 হবে। এখানে লসাগু করে দেখো, লসাগু যদি করি তাহলে দেখো কি হয়, এই মাইনাসটা এর উপরে দিলাম, তাহলে নিচে হবে হচ্ছে 3, উপরে হবে হচ্ছে -3 প্লাস হবে হচ্ছে এইটার সাথে এটা যদি গুণ করি তাহলে হচ্ছে সরি, এখানে যে লসাগু করে নিচে আছে 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 এর সাথে 1 গুণ করলে -1 হবে, এরপরে প্লাস, এবার 3 এর সাথে 1 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3, তাহলে -1 প্লাস 3, দ্যাট মিন্স 2, আর নিচে আসতেছে হচ্ছে 3। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2/3। ভালোই বড়ই ম্যাথ দিয়েছিল, অ্যান্সারটা হবে সি নাম্বার 2/3। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে 2023-24 সেশন আসছিল, এই প্রশ্নে হচ্ছে একটা লিমিটের মান দিয়ে আছে, যেটা দিয়েছে এটা লিখছি। এবার দেখো প্রশ্নটা কিভাবে সমাধান করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করছো, লগ ই আছে, লগ ই যেটা সেটা কিন্তু লগ ই সেটা মিন্স কিন্তু লন আমরা লিখতে পারবো, লন কিন্তু ডিরেক্টলি লগ কিভাবে ইন্টিগ্রেশন করা কঠিন হয়ে যাবে, সেহেতু আমরা হচ্ছে লনে কনভার্ট করব। তাহলে দেখো এখানে আছে হচ্ছে আপার লিমিট 2 লোয়ার লিমিট 1, ই ভিত্তিক লগ এইটা মানে হচ্ছে লন, আর এখানে আছে x আর হচ্ছে dx, আর হচ্ছে লন x কে লন x এর যদি হচ্ছে যৌগজীকরণ করো অনেক বড় হবে, রিটেন প্রসেস যদি লন x কে যদি যৌগজীকরণ করতে যায় অনেক বড় হবে, ইউ ভি ধরে করতে হবে, লেট ওইটা ফলো করে করতে হবে, একটা ইউ একটা ভি ধরতে হবে, তারপর অনেক যে একটা ফর্মুলা আছে না, দুইটা গুণ অবস্থায় থাকলে এর সাথে কিছু নেই, মনে মনে কিন্তু 1 আছে, একটা কিন্তু লোগারিদম ফাংশন আর একটা কিন্তু 1, একটা হচ্ছে আরেকটা ফাংশন,
তাহলে হচ্ছে এইটাকে আবার ইউর ভিতরে করলে অনেক বড় হবে, সেহেতু তোমাদের একটা সাজেস্ট করবো যে লন এক্স কে এক্স এর সাপেক্ষে যদি যোগনীকরণ করা হয় সেটার রেজাল্ট তোমরা মনে রাখবা, মুখস্থ রাখবা এক্স ইন্টু লন এক্স মাইনাস হচ্ছে এক্স। এইটাকে মুখস্থ রাখতে পারবা না, লন এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এক্স ইন্টু লন এক্স মাইনাস হচ্ছে এক্স, আপার লিমিট এখানে যাবে, লোয়ার লিমিট হচ্ছে এখানে আসবে। এবার আপার লিমিট লোয়ার লিমিটের মান বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো আপার লিমিট প্রথমে বসিয়ে দিলে এক্স এর পরিবর্তে 2, এরপরে লন এক্স এর পরিবর্তে 2 মাইনাস এক্স এর পরিবর্তে হচ্ছে 2। এবার লোয়ার লিমিট যখন বসাবো তখন মাইনাস দিতে হয়, এখানে এক্স এর পরিবর্তে 1, লন এক্স এর পরিবর্তে হচ্ছে 1, এরপরে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, এরপরে এক্স এর পরিবর্তে হচ্ছে 1। এবার ক্যালকুলেশন করে দেখো, এখানে হচ্ছে 2 লন 2 এভাবে লিখে দেই, এরপর হচ্ছে -2 আর হচ্ছে +1, -2 আর হচ্ছে +1, তাহলে হচ্ছে -1। আর এখানে দেখো log 1 এর মান কিন্তু 0, 0 এর সাথে 1 গুণ করলে 0 হবে, আর মাইনাস করলে ওইটা হবে, আর লিখবো না। তাহলে অবশেষে আসলে কি দেখো এইটা আসলো, বাট দেখো লগ এ দিয়ে আছে, সো আমরা কি এই লগ কে আবার লগে কনভার্ট করতে পারবো, 2 ইনটু লগ এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, লগ ই ভিত্তি ই বেস লগ x এর 2 মাইনাস হচ্ছে 1। সো দেখো এই প্রশ্নের কোনটা মিলে যাচ্ছে অ্যানসারের সাথে, দেখো বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, সো বি নাম্বার হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যানসার। সো আবার বলতেছি এইটার হচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে যেটা হয় এটা মুখস্থ রাখবো, অনেক অনেক কাজে দিবে। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে x এর কোন মানের জন্য f অফ x এর একটা ফাংশন দেয়া আছে, যার আপার লিমিট হচ্ছে x এবং লোয়ার লিমিট 0 হলে ফাংশনটির বৃহত্তম মান কত এইটা আমাদের বের করতে বলছে। সো এইটা দেখো হচ্ছে ইন্ডিকেশন দেয়া আছে, আমরা কিন্তু হচ্ছে ডিরেক্টলি ইন্ডিকেশন থেকে বা যোগজীকরণের ফাংশনের হচ্ছে আমরা হচ্ছে লঘু মান বা গুণমান বা হচ্ছে চরম মান, বৃহত্তম মান বা হচ্ছে ক্ষুদ্রতম মান বের করতে পারি না। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে অন্তরীকরণ কি করি, যে ফাংশন দেয়া থাকে সেটাকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে মানে হচ্ছে f প্রাইম অফ x এর সমান সমান 0 ধরে ওইখান থেকে আমরা হচ্ছে ক্ষুদ্রতম মান বা বৃহত্তম মান বের করতে হয়। এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা থিওরি জানতে হবে, মৌলিক ক্যালকুলাসের হচ্ছে লিবনিজ এর রুল অনুযায়ী এর অন্তরজ হবে হচ্ছে এই ফাংশনের f অফ x এর ফাংশনের অন্তরজটা হবে হচ্ছে এইটা, মানে হচ্ছে f অফ x একটা ফাংশন, সেইটার যদি হচ্ছে ইন্ডিকেশন দেয়া থাকে, একটা লিমিট দেয়া থাকে, আপার লিমিট হচ্ছে x আর লোয়ার লিমিট হচ্ছে a, x মানে একটা চলক আর a মানে হচ্ছে একটা মান, কনস্ট্যান্ট মান, আর এখানে একটা ফাংশন f অফ t বা f অফ j একটা দেয়া থাক, এইটা যদি হয় ওইটার অন্তরজ হবে হচ্ছে f প্রাইম অফ x সমান সমান f অফ x। এখানে এইটা হয়তো আমাদের বুঝতে অসুবিধা হবে, এটা হচ্ছে একটা ডিপলি কনসেপ্টলি একটা প্রশ্ন। তাহলে দেখো আমাদের অন্তরজ ছাড়া কিন্তু মানে x এর সাপেক্ষে একবার ওই ফাংশনকে অন্তরীকরণ করতে হবে, সেটা হচ্ছে অন্তরজ ছাড়া কিন্তু আমরা হচ্ছে বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান বের করতে পারবো না। তাহলে দেখো f অফ x এর ফাংশন সমান সমান এইটা দিয়ে আছে, এরকম যদি ফাংশন দেয়া থাকে দেখো এটার সাথে আমরা এটা কম্পেয়ার করতে পারি, এর অন্তরজটা কি বলছে দেখো, এর অন্তরজ তাহলে কি হবে, অন্তরজটা হবে হচ্ছে f অফ x, মানে যে আপার লিমিটটা দেয়া থাকবে ওইটা জাস্ট বসিয়ে দেব ওই ফাংশনে, তাহলে ওই ইন্ডিকেশন যেটাকে করতে বলছে, লিমিটের মান বের করতে বলছে, ইন্ডিকেশন করে মান বের করতে বলছে, সেইটার আমরা অন্তরজ পেয়ে যাব। তাহলে দেখো এই ফাংশনের হচ্ছে f অফ x এর ফাংশন কি দেয়া আছে, f অফ x এর ফাংশনটা দেয়া আছে হচ্ছে ইন্ডিকেশন আপার লিমিট হচ্ছে x, লোয়ার লিমিট 0, t মাইনাস 4 ডিভাইডেড হচ্ছে 9 মাইনাস t স্কয়ার। তাহলে কি বলছে এই ফাংশনের অন্তরজ তাহলে কি হবে, ওই ফাংশনের অন্তরজটা হবে অতএব a প্রাইম অফ x টা হবে হচ্ছে ওইখানে হচ্ছে জাস্ট ওই আপার লিমিট যেটা দেয়া থাকে, আপার লিমিট যেটা দেয়া থাকে সেইটা হচ্ছে ওইখানে বসিয়ে দেব। তাহলে আপার লিমিট যদি এখানে বসে t এর পরিবর্তে আপার লিমিট x মাইনাস হচ্ছে 4 ডিভাইডেড হচ্ছে 9 মাইনাস t এর পরিবর্তে x, এরপর হবে স্কয়ার। এবার আমাদের কি করতে বলছে, বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান মানে চরম মান বের করার সূত্রমতে লিখতে পারবো হচ্ছে, অতএব চরম মানের সূত্রমতে লিখতে পারবো হচ্ছে a প্রাইম অফ x সমান সমান 0।
এটা হচ্ছে চরম মানের বের করার শর্ত, আশা করি জানো। তাহলে এইটা সমান সমান 0 হবে, বা লিখতে পারবো হচ্ছে x-4 ডিভাইডেড হচ্ছে 9 - x² ডিভাইডেড হচ্ছে 0। আর যদি গুণ করি, বা এখানে আসবে হচ্ছে x-4 সমান সমান 0, অতএব x এর মান আসতেছে হচ্ছে 4। আমাদের x এর মানটাই বের করতে বলছে। সো এই ম্যাথের এই প্রশ্নটি সমাধানের ক্ষেত্রে আমাদের এই লিবনিৎজের রুল টি মনে রাখতে হবে। যদি এরকম আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া থাকে, সেটার অন্তরজটা হবে যে আপার লিমিট দেওয়া থাকে, জাস্ট ওইটা বসে দিলে হচ্ছে ওটা অন্তরজে কনভার্ট হয়ে যাবে। আর আমরা জানি হচ্ছে বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মানের জন্য ওই যে ফাংশন দেওয়া থাকে সেটাকে একবার অন্তরীকরণ করতে হয়, সেটা কিন্তু অন্তরজ। সেই অন্তরজ সমান সমান 0 0 ধরলে x এর মান আসতেছে 4। আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তাহলে অ্যানসারটা হচ্ছে এ না। দেখো এই প্রশ্নে 2022-23 সেশনে আসছিল, এইটার আমাদের মান বের করতে বলছে। সো যেটা দেয়া আছে সেটা লিখি, 3 ইনটু আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড টু লোয়ার লিমিট হচ্ছে কত 0। এখানে দেয়া আছে হচ্ছে sin 3x ইনটু e টু দি পাওয়ার cos 3x dx এর মান আমাদের বের করতে বলছে। সো দেখো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের ধরতে হবে, সো কোনটাকে ধরবো, আর আগের মতো যেটাকে অন্তরীকরণ করলে যেন ওর অন্তরীকরণ দিয়ে আছে সেটাকে ধরবো। এখানে একটা জিনিস খেয়াল করো, নরমালি হচ্ছে ই টু দি পাওয়ার এর উপরে যেটা থাকে সেইটাকে ধরতে হবে। দেখো sin x কে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে 3 ইনটু cos 3x, এটা পাওয়ার আকারে দিয়ে আছে, বা ডিরেক্টলি গুণ অবস্থায় যদি পাওয়ার আকারে করে আবার যদি ধরি ওটা বসে আরো জটিল হয়ে যাবে। বাদ দেখো এই ই টু দি পাওয়ার উপর যেটা থাকে নরমালি ওইটাকে ধরতে হয়। cos 3x কে যদি অন্তরীকরণ করি এইটাই কিন্তু পাওয়া যাবে, সামনে একটা মাইনাস আসবে আর সমতা করব, তাহলে আমাদের ধরবো ই টু দি পাওয়ার এর পর যেটা থাকে নরমালি ওইটাই ধরতে হয়। ই টু দি পাওয়ার এর পর কি আছে দেখি, ধরি ই টু দি পাওয়ার এর পরে আছে হচ্ছে cos 3x, এর সমান সমান z ধরলাম। এবার কি করতে হয়, x এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করতে হয়। cos x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin x, এখানে কিন্তু x ছিল না 3x, সেহেতু 3x কে আবার x এর সাথে অন্তরীকরণ করে গুণ করতে হবে। 3x কে x এর সাথে অন্তরীকরণ করলে হবে 3, এই 3টা একটু সামনে লিখলাম, মাইনাস 3 ইনটু এটা হবে, আর z কে x এর সাথে অন্তরীকরণ করলে হবে dz ডিভাইডেড হচ্ছে dx। বুঝছো? এবার আমরা রিপ্লেস করে দেব। এবার আমরা দেখো আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড টু লোয়ার লিমিট হচ্ছে 0। দেখো ই টু দি পাওয়ার উপর যেটা ধরছি সেটা যেটা সমান সমান ধরছি ওইটা জেড বসে দিলাম। এবার দেখো এইখানে অবশেষে কি থাকে, অবশেষে এখানে দেখো থাকে হচ্ছে এইটুকু থাকে, এই কিডনি বা পাকস্থলী নাম হইল dx sin 3x, এর পরিবর্তে আমরা রিপ্লেস করে দেবো। দেখো এখানে sin 3x আছে আর dx 3 কে এই পাশে পাঠাবো আর dx কে এই পাশে পাঠাবো, তাহলে দেখো এই পাশে আমরা sin 3x কে রেখে দিলাম আর dx কে এই পাশে পাঠালে কি হবে, এটা গুণ হয়ে যাবে, এখানে জায়গা একটু অল্প হয়েছে। তাহলে এটা হবে হচ্ছে sin 3x, এটার সাথে dx এই পাশে পাঠালে কিন্তু গুণ হবে, ইকুয়াল হবে হচ্ছে dz, আর -3 কে এই পাশে পাঠালে ডিভাইড হবে হচ্ছে -3। বুঝছো? আমরা রিপ্লেস করে দেব। তাহলে এর পরিবর্তে আমরা বসাতে পারবো dz ডিভাইডেড -3, e টু দি পাওয়ার হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 2, এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো, dz ডিভাইডেড হচ্ছে -3। এবার দেখো এর সামনে কিন্তু একটা 3 আছে, তাহলে দেখো এই 3 আর এই 3 কাটা যায় আর মাইনাসটা আমরা সামনে বাইরে করে দিলাম, এখানে থেকে একটা মাইনাস থাকবে, আপার লিমিট এত লোয়ার লিমিট এত, আর এখানে থেকে ই টু দি পাওয়ার হচ্ছে z, আর এখানে থাকবে কিন্তু dz। এবার dz এর সাপেক্ষে ই টু দি পাওয়ার z কে আমাদের অন্তরীকরণ করতে হবে। দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, সরি যোগজীকরণ করো বা অন্তরীকরণ করো, সেম রেজাল্টে আসে, ই টু দি পাওয়ার হচ্ছে x হবে। তাহলে দেখো z কে যদি আমরা এই dz এর সাপেক্ষে যোগজীকরণ করি ই টু দি পাওয়ার z হবে, কিন্তু এটার রেজাল্টটা হবে ই টু দি পাওয়ার z, আপার লিমিট এই পাশে চলে আসবে, একটা মাইনাস আছে কিন্তু আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড টু লোয়ার লিমিট হচ্ছে 0। এবার z এর মান যেটা ধরছে ওটা বসে দিতে হবে, কিন্তু আমরা এটা এখানে বসে দেই, তাহলে মাইনাস
ই টু দি পাওয়ার জেডটা কি ধরছি, জেডটা ধরছি হচ্ছে cos 3x, আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 2, আর লোয়ার লিমিট হচ্ছে 0। এবার বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। একটু নিচে দিয়ে আমি একটু উপরের দিকে লিখি তাহলে দেখো এখানে সে মাইনাস মাইনাস দিলাম, এখানে এবার আবার লিমিট বসাবো ই টু দি পাওয়ার cos 3 ইন্টু এক্স এর পরিবর্তে কত পাই ডিভাইডেড 2, পাই ডিভাইডেড 2। এবার লোয়ার লিমিট যখন বসাবো তখন মাইনাস দিতে হয়, লোয়ার লিমিট বসাবো ই টু দি পাওয়ার cos 3 সাথে 0 বসালে 0 হবে, cos 0 হবে। এইবার যদি এখানে হিসাব করি তাহলে দেখো এখানে হচ্ছে মাইনাস, এখন দেখো ই টু দি পাওয়ার এখানে cos 3 সাথে পাই ডিভাইডেড 2 মানে 90 ডিগ্রি তিনটা আছে, 3 নং 87 মানে cos এখানে আছে 287 ডিগ্রি, বড় সুবিধাতে তোমাদের ডিগ্রিতে লিখলাম। আর মাইনাস ই টু দি পাওয়ার দেখো cos 0 এর মান কত 1 কিন্তু। এবার দেখো আমাদের অ্যানসার এখনই চলে আসবে। এখানে দেখো হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এখানে cos 270 হবে, cos 270 ডিগ্রি মানেটা মুখস্থ রাখবা হচ্ছে 0 হয়, cos 270 ডিগ্রি মান হয় 0। এবার মাইনাস ই টু দি পাওয়ার 1 মানে ই টু দি পাওয়ার হয়। এবার দেখো হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এবার মাইনাস ই, তো মাইনাস কি সামনে আছে নাই, সে তো মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস 1 প্লাস হচ্ছে ই, এটা একটু সাজিয়ে লিখি প্লাস ই মাইনাস 1। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্লাস ই মাইনাস 1। এই জায়গায় দেখো সি নাম্বার অপশন মিলেছে, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা 2022-তে সেশনে আসছিল, আমাদের এইটার মান বের করতে বলছে। সো যেটা দিয়েছে সেটা লিখি 2 ইনটু ইন্টিগ্রেশন আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, এখানে আছে হচ্ছে cosec, এর ভিতরে অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে sin ইনভার্স 1 ডিভাইডেড x, x এর সাপেক্ষে এটাকে যোগজীকরণ করতে বলছে। সো দেখো এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে পারবো, এইখানে আছে cosec, আমরা কোনোভাবে যদি এর ভেতরে cosec ইনভার্স আনতে পারি, cosec cosec কাটা যাবে তাহলে x সলভ যেতে থাকবে, ওটাকে খুব সহজে x এর সাপেক্ষে যোগজীকরণ করতে পারবো। কিভাবে দেখো, আমরা জানি হচ্ছে cosec এর ভিতর যদি cosec ইনভার্স থাকে, cosec ইনভার্স ধরো হচ্ছে x, তাহলে এই cosec আর এই cosec কাটা যাবে, থাকবে এই xটা। কিভাবে করব, sin এর সাথে কিন্তু cosec এর বিপরীত সম্পর্ক আছে। দেখো এখানে কি দিয়ে আছে, এখানে দিয়ে আছে হচ্ছে sin ইনভার্স এইটা, দেখো sin ইনভার্স 1 ডিভাইডেড x যেটা হবে এর সমান সমান বিপরীত যেহেতু সম্পর্ক, তাহলে হচ্ছে cosec ইনভার্সটা হবে হচ্ছে জাস্ট উল্টা, x উপরে যাবে 1 নিচে আসবে, বুঝছো? sin ইনভার্সের সাথে cosec ইনভার্সের বিপরীত সম্পর্ক কিন্তু, তাহলে কিন্তু আমরা sin ইনভার্সের পরে cosec ইনভার্স x বসাতে পারবো। তাহলে কিন্তু আমরা হচ্ছে cosec যে আছে এর ভিতর হচ্ছে cosec ইনভার্স কি বসাতে পারবো, x। এবার দেখো cosec আর cosec ইনভার্স থেকে কাটা যাবে, cosec আর cosec ইনভার্স কাটা গেলে জাস্ট এখানে কি থাকে x, এখানে কিন্তু x আর dx থাকে। এবার আমাদের হচ্ছে আমরা কি এখন x এর সাপেক্ষে এই x কে যোগজীকরণ করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো যোগজীকরণের নিয়ম হচ্ছে পাওয়ার 1 যেটা আছে সেটা সাথে যোগ হয়, 1 এর সাথে 1 যোগ হলে 2 হবে, ওই পাওয়ার দ্বারা কিন্তু ভাগ হয়। আপার লিমিট হচ্ছে কত, আপার লিমিট আর সামনে কিন্তু একটা 2 আছে, এই 2টা আছে, আপার লিমিট হচ্ছে 1 লোয়ার লিমিট হচ্ছে 0। এবার দেখো হচ্ছে এই 2 আর এই 2 কাটা যাবে, অবশ্যই যে কি থাকে দেখো x স্কয়ার, এর আপার লিমিট হচ্ছে 1 লোয়ার লিমিট 0, এটার মান বসিয়ে দেবে। দেখো আপার লিমিটের মান কত, আপার লিমিটের মানটা হচ্ছে 1 এর পর স্কয়ার মাইনাস লোয়ার লিমিট যখন বসাতে হয় তখন মাইনাস হয়, তারপর 0 পর স্কয়ার, 1 এর পর স্কয়ার দিলে 1 আর মাইনাস 0 মানে হচ্ছে 0। এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 1। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে প্রথম চতুর্থাংশে একটা দেখো এটা বৃত্তের সমীকরণ দিয়েছে আর একটা পরাবৃত্তের সমীকরণ দিয়ে আছে, বলছে দ্বারা বৃত্ত এবং এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক এইটা বের করতে বলেছে। সো দেখো এইটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে, যদি এটাকে ভালোভাবে লিখি দেখো x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার থাকে, তাহলে ব্যাসার্ধ 1 আছে, আমরা 1 এর পর স্কয়ার দিয়ে এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1
আরেকটা দেখো পরাবৃত্তের সমীকরণ দিয়ে আছে। দেখো পরাবৃত্তের আদর্শ ফরম্যাট হয় এরকম, দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। বাট এইটা দেখো আদর্শ ফরম্যাটে নাই, সেহেতু আমরা এই পরাবৃত্তের সমীকরণকে আদর্শ ফরম্যাটে বানানোর চেষ্টা করব। কিভাবে বানাতে পারি দেখো, আদর্শ ফরম্যাটে কি আছে, ডান পক্ষে 1 আছে, আমরা এই ডান পক্ষে 1 আনার জন্য এখানে আছে 4, এই 4 দ্বারা উভয় পক্ষে ভাগ করব। তাহলে দেখো ওইখানে যদি হচ্ছে 4 দ্বারা ভাগ করি, তাহলে দেখো এইটাকে 4 দ্বারা ভাগ করলে হবে এক্স স্কোয়ার, নিচে কিছু থাকবে না, 1 থাকবে, 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 থাকবে। আবার এখানে ওয়াই স্কোয়ার কে 4 দ্বারা ভাগ করলে প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড কিন্তু 4 হবে। আর ডান পক্ষে এই 4 কে 4 দ্বারা ভাগ করলে কিন্তু হচ্ছে 1 হবে। দেখো এরকম ফরম্যাট এখন আসে না, এক্স স্কোয়ার আর এই বি স্কোয়ার টার্ম বানাবো, তাহলে দেখো আমরা 1 কে 1 এর পরে স্কোয়ার দিয়ে লিখতে পারি এবং 4 কে 2 এর পরে স্কোয়ার দিয়ে লিখতে পারি। এইটা হচ্ছে উপবৃত্ত, সরি এটা হচ্ছে কিসের, দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে প্রথম চতুর্থাংশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল একটা সমীকরণ, একটা 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত এইটা বের করতে বলেছে। দেখো আশা করি দেখেছেন এইটা একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, আর এটা কিন্তু হচ্ছে উপবৃত্তের সমীকরণ দেয়া আছে। তাহলে দেখো আমরা এই সমীকরণকে লিখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার, সেহেতু 1 কে আমরা 1 এর উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি। আর উপবৃত্তের সমীকরণ দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়াল 1, এরকম ফরম্যাট হয়। বা এটা কিন্তু উপবৃত্তের আদর্শ ফরম্যাটে নাই। আদর্শ ফরম্যাটে কি থাকে, ডান পক্ষে কিন্তু 1 থাকে, সেহেতু এই সমীকরণকে আদর্শ ফরম্যাটে বানানোর জন্য ডান পক্ষে কি আছে 4, 4 কে আমরা 1 বানাবো। কিভাবে 1 বানাতে পারবো, এই 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 হবে, সেহেতু এই পুরোটুকু সমীকরণকে বাম এবং ডান পক্ষে 4 দ্বারা ভাগ করছি। দেখো এক্স স্কোয়ার এখানে 4 আছে, 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 হবে, আমরা কি 1 দিলাম, বুঝছো। এরপরে হচ্ছে এইখানে ওয়াই স্কোয়ার কে 4 দ্বারা ভাগ করলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 হয় ইকুয়াল ডান পাশে 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 হয়। এবার দেখো এখনো কিন্তু উপবৃত্তের আদর্শ ফরম্যাট হয়নি। উপবৃত্তের আদর্শ ফরম্যাট হচ্ছে এই নিচে স্কয়ার টার্ম বানাতে হবে, সেহেতু আমরা 1 কে 1 এর উপর স্কয়ার দিতে পারি, আর 4 কে এভাবে লিখতে পারি 2 এর উপর হচ্ছে স্কয়ার। এখন কিন্তু দেখো এইটাও এইটা দুইটা কিন্তু আদর্শ ফরম্যাটে আছে। এখন প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে এই দুইটা ক্ষেত্র দ্বারা প্রথম চতুর্থাংশ মানে চতুর্থ অংশে কতটুকু আবদ্ধ ক্ষেত্রফল করে সেইটার ক্ষেত্রফল বের করতে বলছে। এইটা আমি একটু রাফ দিয়ে তোমাদের দেখাই কি রকম ক্ষেত্রফলটি হবে। দেখো এই বৃত্ত কিন্তু মূল গামী 0,0, এই বৃত্তের হচ্ছে কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ আর হবে কিন্তু হচ্ছে 1। তাহলে দেখো এইটা যদি একটু আঁকানোর চেষ্টা করি, এটা ধরো মূল বিন্দু, তাহলে হচ্ছে 1/1 বৃত্তর মোটামুটি এরকম হবে, এদিকে 1 এদিকে 1 মানে ব্যাসার্ধ যেদিকে 1 হবে, তাহলে বৃত্তের এখানে স্থানাঙ্ক হবে 1,0, এটা হবে 0,1। এগুলো স্থানাঙ্ক আমি লিখবো না, আমি তোমাদের এমসিকিউ আছে তো শর্টকাটলি বুঝাবো বা শর্টকাটলি কিভাবে সমাধান করবা। আর এইটা দেখো এইটা কি রকম ফরম্যাট আছে, দেখো এইখানে কিন্তু দেখো এর মান হচ্ছে 1 আর বি এর মান হচ্ছে 2। এইখানে কিন্তু বি কিন্তু অনেক থেকে বড়, তাহলে কিন্তু ওয়াই অক্ষের দিকে একটু বড় হবে। তাহলে এই পরাবৃত্ত যদি এখানে অঙ্কন করি, দেখো এই পরাবৃত্ত দেখো আহ ওয়াই মানে বির মান 2, তাহলে উপর দিকে মানে ওয়াই অক্ষ বরাবর এরকম টার্ম হবে। এটা যদি অঙ্কন করি তাহলে মূলত হচ্ছে এটা হবে 1, এটা 2 হচ্ছে এ বরাবর হবে। আমার খুব সুন্দর হয়নি, মানে মূলত হচ্ছে পরাবৃত্তটি এরকম এরকম হবে, আমার একবার পারফেক্ট হয়নি। এই বিন্দু স্থানাঙ্ক হবে 0,2, মানে হচ্ছে বির মান এইটুকুর মান হচ্ছে বির মান হচ্ছে 2 হবে, আর এইটুকু এর মান হবে হচ্ছে 1,0 এরকম ফরম্যাটে হবে। আর বৃত্তের ব্যাসার্ধ যে দিকে নাও না কেন 1 হবে, আর এটা মূল বিন্দু হচ্ছে 0,0। আমি একটু রাফলি অঙ্কন করে দেখালাম, একেবারে পারফেক্টলি কিন্তু আমার একবারে হয় নাই। এবার এইখানে দেখো প্রথম চতুর্থাংশে এই দুইটা ক্ষেত্র দ্বারা কতটুকু ক্ষেত্রফল তৈরি করে। এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম চতুর্ভাগ, এইটা কিন্তু হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এইটা হবে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট,
আর এইটা হবে হচ্ছে 4 করে। তাহলে প্রথম চতুর্ভাগ কোনটা? এইটা কিন্তু প্রথম চতুর্ভাগ। দেখো এই প্রথম চতুর্ভাগে কিন্তু এতটুকু দ্বারা ক্ষেত্রফল তৈরি করতেছে, বাট দেখো এই দুইটা রেখা দ্বারাই তৈরি করতে হবে। এখানে কিন্তু দুইটা ক্ষেত্রফল তৈরি করে, ভালোভাবে খেয়াল করে একটু দাগ দেই। এইটা 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 একটা আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করতেছে, আর এইখানে আরেকটা আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করতেছে। তাহলে দেখো কোনটা ক্ষেত্রফল নেব। তাহলে দেখো এইটুকু যদি চিন্তা করি, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এইটা কিন্তু বৃত্ত দ্বারাই তৈরি করতেছে, বুঝছো? বাট এইটুকু যে ক্ষেত্রফল আছে, দেখো এইখানে কিন্তু বৃত্তটাও আছে, আবার দেখে পরাবৃত্তটাও আছে। তাহলে আমাদের ক্ষেত্রফল নিতে হবে এই লাল অংশ, যেটুকু দাগ দিছি এই লাল অংশ আবদ্ধ অংশের ক্ষেত্রফলে আমরা হচ্ছে এইবার বের করবো। ভালোভাবে খেয়াল করো কিভাবে বের করবো। আমাদের ইন্টিগ্রেশন যদি করি এক্স এর সাপেক্ষে বা ওয়াই এর সাপেক্ষে বের করে মানে অন্তরীকরণ করতে হবে, মানে সরি যোগজীকরণ করতে হবে, বাট ওইটা রিটার্ন প্রসেস আসলে ওইভাবে করতাম, বাট আমরা এখানে ওইটা একটু করবো না। এইটুকুর ক্ষেত্রফল কিভাবে পাবো? দেখো আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল এবং পরাবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা জানি। ওই ফর্মুলা ইউজ করে এই পরাবৃত্তের পুরোটুকু ক্ষেত্রফল বের করে যদি বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করি তাহলে এইটুকুর ক্ষেত্রফল পাবো। তাহলে কি করব? আমরা এই পরাবৃত্তের ক্ষেত্রফল বের করে বৃত্তের ক্ষেত্রফল বের করে মাইনাস করলে কিন্তু কাঙ্ক্ষিত ক্ষেত্রফল চলে আসবে। তাহলে দেখো আমরা পরাবৃত্তের ফর্মুলা হচ্ছে, ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে পাই এ বি। এইখান থেকে মাইনাস কি করব? বৃত্তের ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। এগুলো কিন্তু তোমাদের শেখার কথা। এইবার দেখো তো এইটা যে ফর্মুলা ইউজ করছে এইটা পুরোটুকু চারটা চতুর্ভাগের যতটুকু অংশ যে আবদ্ধ আছে ক্ষেত্রফল আছে সেটা বের করবে। বাট এইটা দেখো তো প্রথম চতুর্ভাগটা কি? এই চারটা ভাগের এক ভাগ না, সেহেতু জাস্ট এই ফর্মুলাটাকে 4 দ্বারা ভাগ করব। এইখানে আমরা হচ্ছে এখন বসে দেই। দেখো বা এইখান থেকে দেখো পাই এখানে আছে, এখানে পাই আছে, আর নিচে 4 দুইটার সাথে আছে। আমরা এখান থেকে পাই ডিভাইডেড 4টা কমন নিতে পারি। তাহলে এইখানে থাকবে হচ্ছে ab মাইনাস এইখানে থাকবে আর স্কয়ার। আমরা ab এর মান কিন্তু বের করেছি 1, আর b এর মান হচ্ছে এর মান 1, b এর মান হচ্ছে 2। এখানে বসে দেই পাই ডিভাইডেড 4, এখানে এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে 2 মাইনাস আর স্কয়ার। আর এর মান কত? দেখো আর এর মান হচ্ছে এখান থেকে আমরা আর এর মান লিখতে পারবো, আর এর মান কিন্তু হচ্ছে 1। তাহলে আর এর মান 1 এরপর স্কয়ার, তাহলে হচ্ছে 2, 1 এর পর স্কয়ার দিলে 1 হয়, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 হয়। 1 এর সাথে পাই ডিভাইডেড 4 যদি গুণ করা হয় তাহলে কিন্তু পাই ডিভাইডেড 4 হয়। তাহলে দেখো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে পাই ডিভাইডেড 4। ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। সহজ কিন্তু, জাস্ট তোমাদের ডিটেইলসে বুঝাইতে দেখে এত বড় হয়েছে। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে হচ্ছে দিয়েছে হচ্ছে f of x dx এর আপার লিমিট টু লোয়ার লিমিট 0, এইটা সমান সমান 2 হলে এইটার মান কত আমাদের বের করতে বলছে। তো কি দেয়া আছে? আপার লিমিট টু লোয়ার লিমিট 0 f of x dx, এইটার মান 2 দেয়া আছে, বুঝছো? এইটা হলে এইটার মান কত আমাদের সেটা বের করতে বলছে। যার আপার লিমিট হাফ, লোয়ার লিমিট মাইনাস হাফ f of 1 minus 2x dx, এইটার মান কত এটা বের করতে বলছে। সো এরকম ইন্টিগ্রেশনাল ম্যাথের ক্ষেত্রে আমাদের ধরতে হয়। সো কোনটাকে ধরলে মানে যার অন্তরীকরণ, যাকে ধরার পর একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওইটা যেটা দেয়া থাকে সেটাকে ধরবো। সো এখানে একটা ফাংশন দিয়েছে, এটাকে ধরতে হবে 1 minus 2x, এটাকে আমাদের ধরতে হবে। একাধিক কিন্তু নাই, ধরি 1 minus 2x সমান সমান z। x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, দেখো এই পাশে 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, minus 2x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে -2, আর z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dz ডিভাইডেড হচ্ছে dx। এখানে একটা জিনিস খেয়াল করো, সবগুলোকে আমরা হচ্ছে z চলকের মাধ্যমে কনভার্ট করব। তাহলে দেখো এখানে আছে dx, তাহলে দেখো dx, সেহেতু আমরা এখানে 0 minus 2 তাহলে -2 হবে। dx কে এই পাশে পাঠাবো, dx এর মান আসবে হচ্ছে dz ইনটু হচ্ছে -1/2।
তাহলে দেখো এখানে আমরা সবগুলোকে ডি, এবার হচ্ছে যেটা ধরছে আর যেটা মানাচ্ছে এগুলো বসিয়ে দেবো। আপার লিমিট 2, লোয়ার লিমিট হচ্ছে -1/2। এবার দেখো এফ অফ 1 - 2x, এটা কি ধরছি জেড, এফ অফ জেড হবে। আর ডি এক্স এর পরিবর্তে কি বসাতে পারবো, ডি জেড ইন্টু হচ্ছে -1/2, এটা একটা কনস্ট্যান্ট মান, এটাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে দিতে পারি -1/2, এখানে কিন্তু লিখতে পারি গুণ অবস্থায়। এবার দেখো আমরা লিমিটটা লিমিটটা এখানে হচ্ছে বসাবো। আপার লিমিট যদি হাফ বসায়, দেখো আপার লিমিট যদি হাফ বসে যেটার মান কি আসে দেখো, এগুলো একটু মিশে দেই, লিমিটও পরিবর্তন করব। আপার লিমিট হচ্ছে আপার লিমিট x সমান হাফ হলে 1 - 2 ইন্টু এক্স এর পরিবর্তে হাফ বসালাম, তাহলে দেখো ইকুয়াল হচ্ছে জেড, যেটার মান কি আছে 1 1 কাটা, তাহলে কি আসতেছে 1 - 1, 1 - 1 মানে হচ্ছে 0। আবার এইখানে হচ্ছে আমরা হচ্ছে যে কাজটি করতে পারি, এক্স এর মানে লোয়ার লিমিট যদি বসাই -1/2 যদি বসাই, তাহলে কি হয় 1 -1 +2 ইন্টু হাফ হবে, এটা কিন্তু জেটার মান। অর্থাৎ জেটার মান কি আসে দেখো, জেটার মান আসতেছে 2। তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান কি আসতেছে দেখো, আপার লিমিটের মান আসতেছে হচ্ছে, আপার লিমিট এক্স এর পরিবর্তে যদি হাফ বসায় তাহলে হচ্ছে 0, আর লোয়ার লিমিটের জন্য আসতেছে হচ্ছে 2। তাহলে এখানে দেখো কিন্তু -1/2 সামনে আছে, থাকলো। এবার দেখো আপার লিমিট কি আসতেছে, আপার লিমিটের জন্য কি মান পাচ্ছি, আপার লিমিটে হাফের জন্য পাচ্ছি 0, আর লোয়ার লিমিট -1/2 এর জন্য পাচ্ছি হচ্ছে 2। আর এখানে কিন্তু এফ অফ, এখন কিন্তু এক্সই হয়ে যাবে, এখানে এফ অফ এক্স হয়ে যাবে, যেহেতু হচ্ছে এক্স এর মান বসাইছি, বুঝছো, যদি না বসাতাম তখন যেটি থাকতো, এখানে কিন্তু ডি এক্স এমন হয়ে যাবে। কনভার্ট মানে সবগুলোকে আবার জেডে কনভার্ট করেছিলাম, এখান থেকে এক্স এ কনভার্ট করলাম। বাট একটা জিনিস খেয়াল করো তো, এইখানে দেখো এইটুকু সেম মিলছে, আমরা কোনোভাবে যদি এই উপরের যদি 2 আনতে পারি আর নিচে যদি 0 আনতে পারি, তাহলে এইটুকুর পরিবর্তে কিন্তু আমরা 2 বসাতে পারবো, বুঝছো। এই ক্ষেত্রে কিভাবে পাবো দেখো, আপার লিমিট এবং লোয়ার লিমিট এক্সচেঞ্জ যদি করো, সামনে যে একটা চিহ্নের পরিবর্তন হয়, এখানে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, সেহেতু এখানে -1/2 আছে, বুঝছো। আমরা হচ্ছে লিমিটের মান হচ্ছে আপার লিমিটকে লোয়ার লিমিটে পাঠাবো, লোয়ার লিমিটকে আপার লিমিটে পাঠাবো, এক্সচেঞ্জ করবো। তাহলে আপার লিমিটে কি আছে 0, এটাকে লোয়ার লিমিটে পাঠাবো, আর লোয়ার লিমিটে যেটা আছে সেটাকে আপার লিমিটে পাঠাবো, জাস্ট সামনে একটা চিহ্নের পরিবর্তন হবে, এখানে মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস। আর এখানে কিন্তু এফ অফ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এবার দেখো তো এটার মতো কি মিলছে, এই পুরোটুকুই কিন্তু হচ্ছে এইটার মতো মিলছে, এই মান দেখো তো, এর মান কিন্তু আমরা 2 বসে দিতে পারি, তাহলে দেখো হাফের সাথে কিন্তু 2 গুণ হবে, তাহলে হাফের সাথে 2 গুণ হলে অবশ্যই থাকবে কত 1। তো অনেক ইন্টারেস্টিং একটা প্রশ্ন কিন্তু। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি আসলো, এই প্রশ্নের অ্যান্সারটা আসলে হচ্ছে 1। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নটি 2021-22 সেশনে আসছিল। এই প্রশ্নে দেখো হচ্ছে এইটার আমাদের মান বের করতে বলছে, যেটা দিয়েছে সেটা রেখে দেখো, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, 1 - x ডিভাইডেড হচ্ছে 1 + x dx। এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে হচ্ছে এর মানটা আমাদের বের করতে হবে। সো দেখো এরকম প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে যে কাজটি করতে হয়, আমাদের হচ্ছে লবে যেটা আছে এই লবের মতো আমরা হরে বানানোর চেষ্টা করব, তার লাভটা কি হবে একটু পরে বুঝতে পারবা। ওপরে কি নিচে লবটা কি আছে দেখো 1 + x, আমরা এইটা বানাবো, জোর করে আমরা হচ্ছে 1 + x লিখলাম, বুঝছো, জোর করে 1 + x লিখলাম। বাট এইখানে কি 1 + x আছে, এখানে আছে 1 - x, এখানে তাহলে কি জোর করে লিখছি 1 + x, এখানে -x আছে, সেহেতু সামনে একটা মাইনাস দিলাম। ভালোভাবে খেয়াল করো, আমাদের সমতা করতে হবে এখন। তাহলে কিন্তু ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে -x হবে, এখানে -1 আসলো, এখানে কি -1 আছে, এখানে প্লাস হচ্ছে। সমতা করার জন্য কি করতে হবে, একটা +2 যোগ করতে হবে, এইটাই সমতা। আবার ভালোভাবে বুঝো, লবে যেটা আছে সেটা লিখছি,
এখানে দেখা আছে মাইনাস এক্স, এখানে হলো প্লাস এক্স লিখছি, সমতা করার জন্য একটা মাইনাস দিতে হবে, তাহলে হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান, বাট এখানে আছে প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের সাথে কত যোগ করতে হবে, প্লাস টু, তাহলে কিন্তু প্লাস ওয়ান হবে, বুঝছো? এবার দেখো কি করা যায় এটাকে, এখানে হবে ডিএক্স, তাহলে দেখো হচ্ছে আমরা আলাদা আলাদা করে লিখবো, দেখো ওয়ান প্লাস এক্স ডিভাইডেড ওয়ান প্লাস এক্স, তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস আছে মাইনাস ওয়ান, প্লাস আবার টু ডিভাইডেডের নিচে ভগ্নাংশ এটা লিখতে পারবো ওয়ান প্লাস এক্স, এখানে হচ্ছে ডিএক্স। এবার দেখো এটাকে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করবো, এটাকে যোগজীকরণ করবো, তাহলে কি হয় দেখো মাইনাস ওয়ানকে যদি হচ্ছে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করি তাহলে হবে হচ্ছে মাইনাস এক্স, আবার হচ্ছে প্লাস টুকে এভাবে লিখতে পারি টু ইন্টু এখানে কিন্তু ওয়ান ডিভাইডেড সামথিংকে যদি যোগজীকরণ করা হয় সেটা কিন্তু লন আসবে, টু ইন্টু এখানে হবে লন, এখানে যেটা আছে ওয়ান প্লাস এক্স হবে, আর এটার আপার লিমিট হচ্ছে ওয়ান, লোয়ার লিমিট জিরো। এবার বসে দিয়ে দেখো আপার লিমিট ওয়ান বসে দেখো মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু ইন্টু লন ওয়ান প্লাস ওয়ানের এক্সের পরিবর্তে ওয়ান, এবার লোয়ার লিমিট বসাবো, মাইনাস দিতে হবে, জিরো বসলে এখানে জিরো হবে, এরপর প্লাস টু ইন্টু লন এখানে ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ানই হবে, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, এখানে আসতেছে হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানে আসছে প্লাস টু ইন্টু এখানে আসতেছে লন টু, এখানে জিরো আর লন ওয়ানের মানও জিরো, এই পুরোটুকুর মান আসবে জিরো। এবার দেখো কি করা যেতে পারে, মাইনাস ওয়ান এই মানে লনের সামনে দেখো শক নাই, শককে আমরা কিন্তু পাওয়ার আকারে পাঠিয়ে দিতে পারি, তাহলে পাওয়ার টুকে কিন্তু আমরা পাওয়ার আগে লিখতে পারি, তাহলে হবে ওয়ান প্লাস লন টু, এরপর পাওয়ার হচ্ছে টু, তাহলে হচ্ছে টুর পর পাওয়ার টু মানে হচ্ছে ফোর, এখনো দেখো মাইনাস ওয়ান জাতীয় কিছু নাই, সব কিন্তু লনে আছে, অপশনগুলো দেখি খেয়াল করে সবগুলো লনে আছে। সো আমরা এই ওয়ানের পরিবর্তে আমরা জানি হচ্ছে লন ইন মান কিন্তু হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানের পরিবর্তে লন ই বসালাম, এখন দেখো এভাবে লন যোগ আকারে নেয়, সো এটাকে একটু এই পাশে দেখি, দেখো লন ফোর মাইনাস লন ই, এটাকে এই পাশে পাঠালাম, দেখো যদি লন দুইটা থাকে দুইটার বেশি কিন্তু সেম ই ভিত্তিক লগ, সেটার দুইটার পরিবর্তে একটা লিখতে পারবো, আর এইটা উপরে যাবে আর ডিভাইডেড হয়ে আসবে এইটা, অ্যান্সারটা আমরা অবশ্যই পাইলাম হচ্ছে লন ফোর ডিভাইডেড ই, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। অনেক কনসেপচুয়াল কিন্তু এখানে লগের কিন্তু ভালোই কনসেপচুয়াল প্রশ্ন, অ্যান্সারটা হবে বি নাম্বার। প্রশ্নটা 2020-21 সেশনে ছিল, এই প্রশ্নে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে, দেখো বলছে এইটাকে যদি যোগজীকরণ করো তাহলে এইটা পাওয়া যায়, বুঝছো? তাহলে বলছে সি একটা ধ্রুবক, কারণ একটা যোগজীকরণকে তার সাথে কিন্তু সি একটা ধ্রুবক যোগ হয়, কিন্তু তবে কাকে ওই যোগজীকরণ করলে এইটা পাওয়া যায়, এই প্রশ্ন তুমি দুইভাবে সলভ করতে পারো, একটা হচ্ছে অপশনগুলো চেক করবা, যে চারটা অপশনকে চেক করে দেখবো হচ্ছে কোনটাকে সবগুলোকে অন্তরীকরণ যোগজীকরণ করে দেখবো কোনটা লন ইনটু লন এক্স আছে, ওইটা একটা প্রসেস, একটু সময় বেশি লাগবে। আরেকটা প্রসেস হচ্ছে দেখো যেইটাকে আমরা জানি হচ্ছে অন্তরীকরণ আর হচ্ছে যোগজীকরণ হচ্ছে একে অপরের বিপরীত, তাহলে যেইটা দেয়া আছে এইটাকে তুমি যদি হচ্ছে অন্তরীকরণ করো তাহলে সেটারই কিন্তু যোগজীকরণ পাওয়া যাবে, বুঝছো? দুইভাবে সমাধান করতে পারবে, এইটাকে অন্তরীকরণ করলে কিন্তু এইটা পাওয়া যাবে, আর অপশনগুলোকে চেক করে যোগজীকরণ করে মিলবা যে কোনটা হচ্ছে এইটার সাথে মিলে, তাহলে আমরা সহজটাই করব, যেইটা আছে ধরো এইটাকে আমরা হচ্ছে অন্তরীকরণ করব, তাহলে কিন্তু ডি ডিভাইডেড ডি এক্স, এটা কি আছে লন ইনটু লন এক্স, এটা এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব, বুঝছো? তাহলে করে দেখো লন এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে হচ্ছে 1 ডিভাইডেড এক্স, তাহলে এটাকে মনে মনে এক্স তাহলে হবে 1 ডিভাইডেড এক্সটা হবে হচ্ছে লন এক্স, বাট এই লন এক্সটা এক্স ছিল না, এক্স এর সাপেক্ষে আবার লন এক্স কে অন্তরীকরণ করলে হচ্ছে 1 ডিভাইডেড এক্স, এটা দিয়ে গুণ করতে হবে, সো এটাকে এভাবে লেখা যায় এক্স ইনটু লন এক্স। মূলত এইটাকে তুমি যদি হচ্ছে এক্স এর সাপেক্ষে আবার হচ্ছে অন্তরীকরণ যোগজীকরণ করো এইটা পাবা, অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। আশা করি বুঝতে পারছো। প্রশ্নটা এসেছিল হচ্ছে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনে, এইটা আমাদের
ইন্টিগ্রেশন করে লিমিটের মান বের করতে বলছে, যেটা দিয়েছে সেটা লিখে দেখো। আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে 0, আর হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এইটার ক্ষেত্রে আমাদের একটু এখানে আছে হচ্ছে dx। এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের একটু যে কাজটি করব, দেখো আমরা এটা একটু ধরবো, এটা কার ক্ষেত্রফল বের করতে বলছে। সো ধরি এইটা সমান সমান হচ্ছে, এইটা সমান সমান y সমান সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। রুট ওভার আছে, উভয় পক্ষে বড় করতে, তাহলে দেখো y স্কোয়ার সমান সমান হবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটা এ পাশে আনি, তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। ভালোভাবে খেয়াল করো তো, ধরে আমরা কি বুঝলাম, আমাদের যেইটার ক্ষেত্রফল বের করতে বলছে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এটা কিন্তু একটা বৃত্তের ক্ষেত্রফল, যার কেন্দ্র কিন্তু হবে হচ্ছে 0,0, আর ব্যাসার্ধ হবে অনেক স্কোয়ার দিতে পারি, ব্যাসার্ধ হবে হচ্ছে 1, বুঝছো? তাহলে ক্ষেত্রফল আমাদের কার বের করতে বলছে, বৃত্তের। এখানে যদি এই বৃত্তেরটা আঁকায়, দেখো কেন্দ্র হচ্ছে 0,0, ব্যাসার্ধ হচ্ছে 1, এখানে 1, এইদিকে 1, এইদিকে 1, এইদিকে 1 হবে, একটা আঁকালাম। তাহলে দেখো আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল কতটুকু বের করতে বলছে, লিমিট দিয়ে দিচ্ছে। লিমিট হচ্ছে আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। এটা কিন্তু 0,0 বিন্দু। আপার লিমিট 1 এখানে আসবে, ধরো বৃত্তের ব্যাসার্ধ এইটুকু, কিন্তু 1, এইটুকু 1, এইটুকু 1, এইটুকু 1, যদি ধনাত্মক 1 এখানে, লোয়ার লিমিট 0 এইটুকু। এখন দেখো তো কতটুকু ক্ষেত্রফল বের করতে বলছে, ভালো করে দেখো। এইটা কিন্তু হচ্ছে এই ফার্স্ট কোয়াড্রেন্টের যতটুকু অংশ আছে এই অক্ষের সাথে কিন্তু অতটুকু জাস্ট ক্ষেত্রফল বের করতে বলছে, মানে এই লিমিটেড রেঞ্জ দ্বারা বুঝতে পারছি। তাহলে আমাদের বৃত্তের এই 4 ভাগের 1 ভাগের ক্ষেত্রফল বের করতে বলছে। সো আমরা জানি বৃত্তের টোটাল পুরোটুকুর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর এটা কতটুকু, 4 ভাগের হচ্ছে 1 ভাগ। তাহলে অ্যানসারটা হবে পাই, বৃত্তের ব্যাসার্ধের মান কত 1, এরপর হচ্ছে স্কয়ার ডিভাইডেড হচ্ছে 4, তার মানে আসছে হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 4। তাহলে এইটাকে যদি ইন্টিগ্রেশন করে যদি তুমি হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসাও, এইটা আসবে। আর এটা আমি হচ্ছে বৃত্তটা এঁকে দেখালাম, সেমই কিন্তু অ্যান্সার আসবে। অ্যান্সারটা হবে হচ্ছে এ নাম্বার। প্রশ্নে হচ্ছে জাস্ট এক ছিল, এই প্রশ্নে বলছে একটা পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা বের করতে বলছে। সো এটা যদি হচ্ছে রিটেল প্রসেস করতে যে অনেক বড় হবে। সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে সুন্দর একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে কোন পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে 8/3 a²। এটা কোথায় দিয়ে পাবো, আমরা হচ্ছে পরাবৃত্তের সমীকরণে জানি হচ্ছে y² ইকুয়াল হচ্ছে 4ax। এরকম যদি ফরম্যাটে বানাতে পারি তাহলে কিন্তু ওইখান থেকে এইটা পাবো। সো দেখো যে সমীকরণটা দিয়ে আছে, দেখো y² ইকুয়াল দিয়ে আছে 4 ইন্টু 1 ইন্টু এক্স, এভাবে লিখতে পারবো। তাহলে এটার সাথে যদি কম্পেয়ার করে দেখো এর মান কত আসবে 1, এখানে এর মান 1 বসিয়ে দিলে আনসার চলে আসবে 8/3। এর মান কত 1, এর হচ্ছে স্কয়ার, তাহলে হচ্ছে 8/3। কত, এই প্রশ্নের সমাধান করতে মাত্র 10 থেকে 20 সেকেন্ড কিন্তু সময় লাগবে। সো জাস্ট তোমাদের শর্টকাট জানতে হবে অ্যাডমিশনের ক্ষেত্রে। শর্টকাটই হচ্ছে বাকি চান্স পাওয়ার একটা বলা যায় হচ্ছে হাতিয়ার। সো অ্যানসারটা হবে 8/3, ডি নাম্বার কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্ন হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় 2018-19 সেশনে আসছিল, এটা আমাদের মান কত ইন্ডিকেশন করে এটা বের করতে বলছি। সো যেটা দেয়া আছে সেটা লিখে দেখো, sin x প্লাস হচ্ছে cos x ডিভাইডেড হচ্ছে রুট ওভার 1 প্লাস sin 2x। সো দেখো এই প্রশ্ন দেখে অ্যান্সার বলা যায়, বুঝছো? যদি কোনোবার করে থাকো, এইটা কিন্তু হচ্ছে অন্তরীকরণে দিয়ে দেয়। সো দেখো আমি দুইটারই অ্যান্সারই বলে দেবো। সো দেখো এই প্রশ্ন করার কীভাবে সমাধান করতে পারবো, দেখো রুট ওভার যে নিচে যেটা আছে সেটাকে আমরা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মেটে বানাবো, হোল স্কোয়ার ফর্মেটে বানাবো, তাহলে স্কোয়ার আর হচ্ছে রুট ওভার উঠে যাবে। তারপরে কি হয় সেটা দেখা যাবে। দেখো উপরে যেটা আছে এইভাবে রেখে দিলাম, আর নিচে আছে হচ্ছে রুট ওভার। এই অনের পরিবর্তে আমরা সাইন আর কজের ভিতরে সম্পর্ক আছে, আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। অনের পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কজ স্কোয়ার এক্স। তাহলে দেখো স্কোয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমাদের প্লাস 2ab বানাতে হবে, প্লাস 2ab, তাহলে এটা হবে a সাইন এক্স ইন্টু এটা হবে বি। আর দেখো আমরা জানি হচ্ছে সাইন 2x ইন্টু মানে সাইন 2 থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2x, দুইটা কি মিলে গেল, তাহলে আমরা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মেটে পড়ে গেল। দেখো তাহলে দেখো নিচে আগে রুট ওভারের ভিতর কিন্তু আমরা লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে হবে হচ্ছে এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b এর হচ্ছে হোল স্কোয়ার। এবার রুট ওভার আর হোল স্কোয়ার কিন্তু উঠে যাবে, এখানে উঠে দিলাম, তাহলে দেখো হর এবং এখানে dx হবে, হর এবং লবে সেম, এইটা এটা কাটা যাবে, অবশেষে কি থাকে ইন্ডিকেশন 1 dx। সো 1 কে যদি x এর সাপেক্ষে যদি অন্তরিক যৌগজীকরণ করো তাহলে অ্যানসারটা হবে কিন্তু x এর সাথে কিন্তু একটা c যোগ হবে, তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে x প্লাস c। কত বড়, এখান থেকে অ্যানসার কত ছোট, দেখছো, এই নাম্বার কারেক্ট অ্যানসার। আর এই প্রশ্নটাকে যদি হচ্ছে জাস্ট d ডিভাইডেড dx বলতো, মানে যৌগজীকরণ করতে সরি অন্তরীকরণ করতে বলতো, তখন কিন্তু এইটাকে কিন্তু আমাদের অন্তরীকরণ করতে হবে 1 কে। সো 1 কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেটার অ্যানসার হবে 0। সো এই দুইটাই মুখস্থ রাখবা, এইটাকে যদি অন্তরীকরণ করতে বলে সেটার অ্যানসার হবে 0, আর এইটাকে যদি যৌগজীকরণ করতে বলে তাহলে অ্যানসার হবে x প্লাস c। এই ছিল হচ্ছে যৌগজীকরণ অধ্যায় থেকে বিগত বছরের প্রশ্ন সমাধান। সো আমিও কিন্তু তোমাদের মতো স্টুডেন্ট, 2024-25 সেশনে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। সো আমি বোঝানোর ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে বা ভুলভাবে ব্যাখ্যা দেয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে। আল্লাহ হাফেজ।